জাস্ট এই যে নালীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের নালী বলো তো? এটা হচ্ছে ইসোফেগাস, যেটা খাদ্য নালী। সো আর এখান থেকে মূলত পাকস্থলীটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ। পাকস্থলীর প্রস্থচ্ছেদ অর্থাৎ জাস্ট ছোট্ট একটা অংশ নিয়ে এসে সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এই ধরনের অংশ আমরা পাবো। সো সবচেয়ে বাইরের যে স্তর সেটার নাম হচ্ছে সেরোসাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখতেই পাচ্ছ পাকস্থলীর প্রস্থচ্ছেদ ও গ্যাস্ট্রিক গ্রন্থি, এই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসো পাকস্থলীর গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে আমাদের একটা পাকস্থলীর অংশ। তো পাকস্থলীটা কোথায় অবস্থান করে? আমরা প্রিভিয়াস ক্লাসে যকৃৎ সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক যকৃতের পাশে ডায়াফ্রামের নিচে পাকস্থলীটা অবস্থান করে। এটা প্রায় 25 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং 15 সেন্টিমিটারের প্রস্থ হয়ে থাকে। এবার আসো পাকস্থলীতে আসলে কয়টা অংশ থাকে এই বিষয়টা নিয়ে একটু আমরা পড়াশোনা করব, দেন আমরা এর সম্পর্কে একটু ডিটেলস জানবো। প্রথমে দেখো, জাস্ট এই যে নালীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের নালী বলো তো? এটা হচ্ছে ইসোফেগাস, যেটা খাদ্য নালী। সো আর এখান থেকে মূলত পাকস্থলীটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ। সো পাকস্থলীর যে অংশটা খাদ্য নালীর সাথে মিলিত হয়েছে, অর্থাৎ খাদ্যনালীর যে অংশটা পাকস্থলীতে উন্মুক্ত হয়েছে, এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। তোমরা একটু মনে রাখবা, খাদ্যনালীর যে অংশটা পাকস্থলীর সাথে উন্মুক্ত হয়েছে বা পাকস্থলীর সাথে মিলিত হয়েছে, সে অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। এছাড়া পাকস্থলীর যে অংশটা, পাকস্থলীর পরের অংশ ডিউডেনাম। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় লেকচারটা দেখোনি, তোমরা একটু দেখে নিবা। সো পাকস্থলীর শেষের অংশ এটা, এর পরের অংশটাই মূলত ডিউডেনাম। সো পাকস্থলীর যে অংশটা ডিউডেনামের সাথে মিলিত হয়েছে, যে অংশটা জাস্ট এটা ডিউডেনামের অংশ আর এটা পাকস্থলীর অংশ। সো পাকস্থলীর যে অংশটা ডিউডেনামের সাথে মিলিত হয়েছে, এই অংশটাকে বলা হয় পাইলোরাস। সো ইসোফেগাসের যে অংশ পাকস্থলীর সাথে মিলিত হয়েছে আর যে অংশটা পাকস্থলীতে উন্মুক্ত হয়েছে, সেই অংশটার নাম কার্ডিয়া। আর পাকস্থলীর যে অংশটা ডিউডেনামে এসে মিলিত হয়েছে বা ডিউডেনামের মাঝে উন্মুক্ত হয়েছে, সেই অংশটার নাম হচ্ছে পাইলোরাস। ঠিক কার্ডিয়ার পরের যে অংশটা গম্বুজ আকার ধারণ করেছে, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। তাহলে আমরা কয়টা অংশ পেলাম? কার্ডিয়া, পাইলোরাস, ফান্ডাস, তিনটা অংশ পেলাম। এছাড়া মাঝের যে অংশটা, এই পুরো অংশটাকে বলা হচ্ছে বডি। তাহলে মোট চারটা অংশ। আরো একবার রিপিট করতেছি তোমাদেরকে, ইসোফেগাস পাকস্থলীর যে অংশ উন্মুক্ত হয়েছে সে অংশের নাম কার্ডিয়া, আর পাকস্থলীর যে অংশটা ডিউডেনামের মধ্যে উন্মুক্ত হয়েছে সে অংশটার নাম হচ্ছে পাইলোরাস। ঠিক কার্ডিয়ার পরের যে অংশটা, পাকস্থলীর যে অংশটা গম্বুজ আকার ধারণ করেছে, এই অংশটার নাম হচ্ছে ফান্ডাস। আর এছাড়া পরবর্তী সমস্ত অংশটাকে মূলত বলা হচ্ছে বডি। বডিটাকে আবার দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা বড় অংশ যেটা বড় বাক হিসেবে পরিচিত বা গ্রেটার ক্যারভেচার, এবং যে অংশটা ছোট বাক হিসেবে পরিচিত বা ছোট যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে লেজার ক্যারভেচার। এখন পাকস্থলীর এই অংশটাকে যদি আমি জাস্ট পাকস্থলীর একটা অংশ ধরো, যে এতটুকু একটা অংশ, এটাকে যদি আমি জুম করি তাহলে আমি কি অংশগুলো দেখতে পাবো সেটা নিয়ে এখন আমাদের আলোচনা বা সেটা নিয়ে আমরা দেখবো। এটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টারের একদম শেষের দিকে আলোচনা করা হয়েছে। অনেকে তোমরা এই অংশগুলোকে স্কিপ করে যাও, তবে পরীক্ষায় এখান থেকে অনেক ধরনের, বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষা বিভিন্ন মেডিকেল বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তাদের জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আসে। এবার আসো, সাপোজ আমরা এই অংশটুকু জুম করে দেখবো যে এর ভিতরে আসলে কি কি রয়েছে। আচ্ছা, এটা আমি নতুন কোনো ছবি না, জাস্ট তোমাদের বইয়ের একদম শেষের দিকে এই ছবিটা রয়েছে। সো জাস্ট পাকস্থলীর যদি একটা অংশটাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে আমি ঠিক এইরকম একটা অংশ পাবো। সো এটা হচ্ছে পাকস্থলীর অংশ বলতে পারো। আসো, এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। সো পাকস্থলীর একদম বাইরের যে স্তরটা, আমি সর্ববাহিরের যে স্তরটা পাবো, এই স্তরটার নাম হচ্ছে সেরোসা। একটু মনে রাখতে হবে তোমাদের, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, বিশেষ করে অ্যাডমিশনের পরীক্ষায় বেশ কোশ্চেন আসে এখান থেকে।
এবার সেরোসা থেকে যদি আমি একটু ভিতর দিকে প্রবেশ করি তাহলে এখানে আমি পেশির কয়েকটা স্তর পাবো। প্রথমে আমি লম্বালম্বী একটা পেশির স্তর পাবো। এই লম্বালম্বী পেশির স্তরকে বলা হবে অনুদৈর্ঘ্য পেশির স্তর। তাহলে আরো একবার বলতেছি, আমরা কোথা থেকে পড়াশোনাটা শুরু করেছি, জাস্ট পাকস্থলীর একটা অংশটাকে যদি আমরা একটু জুম করে দেখাই তাহলে যে অংশটা পাবো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাকস্থলীর প্রস্থচ্ছেদ, অর্থাৎ জাস্ট ছোট্ট একটা অংশ নিয়ে এসে সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এই ধরনের অংশ আমরা পাবো। সো সবচেয়ে বাইরের যে স্তর সেটার নাম হচ্ছে সেরোসা। এরপর সেরোসার থেকে যদি আমি আরেকটু ভিতর দিকে প্রবেশ করি তাহলে আমি পেশির একটা লেয়ার দেখতে পাবো। সো এখানে মূলত দুই ধরনের পেশির লেয়ার দেখতে পাবো, একটা লম্বা একটা পেশির লেয়ার দেখতে পাবো যেটাকে আমরা বলতেছি অনুদৈর্ঘ্য পেশি স্তর। আরো একটা লেয়ার দেখতে পাবো পেশির, যেটাকে আমরা বলতেছি বৃত্তাকার পেশি স্তর। আমি যদি প্রিভিয়াস স্লাইডটাকে তোমাদেরকে আরেকবার দেখাই, জাস্ট এই স্লাইডের কথা যদি বলি আমি তোমাদের, জাস্ট অনুদৈর্ঘ্য বরাবর যে পেশিটা রয়েছে এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি স্তর, আর পুরো পাকস্থলীকে ঘিরে সার্কুলার যে পেশি স্তরটা রয়েছে এই পেশি স্তরটাকে মূলত বলা হচ্ছে বৃত্তাকার পেশি স্তর। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আলোচনা করলাম সবচেয়ে বাইরের স্তরটা সেরোসা, দেন অনুদৈর্ঘ্য পেশি স্তর, দেন বৃত্তাকার পেশি স্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে মূলত বলা হচ্ছে সাবমিউকোসা, অর্থাৎ এটা এমন একটা লেয়ার যেই লেয়ারে কানেকটিভ টিস্যু দ্বারা যে লেয়ারটা তৈরি হয়েছে, অর্থাৎ জাস্ট এই লেয়ারটা যে লেয়ারটা কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়েছে। আমি আরো একবার তোমাদেরকে বলতেছি, সবচেয়ে বাইরের স্তর সেরোসা, সেরোসার পর আমরা পেশির দুটা লেয়ার পাবো। একটা হচ্ছে লম্বালম্বী বরাবর কিছু পেশি অবস্থান করে, এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি স্তর, আর সার্কুলার কিছু পেশি অবস্থান করে যেগুলোকে বলা হচ্ছে বৃত্তাকার পেশি স্তর। এর পরের যে লেয়ারটা, এর পরের লেয়ারে কানেকটিভ টিস্যু দ্বারা যে লেয়ারটা গঠিত হয়েছে, এখানে তোমার কানেকটিভ টিস্যু বলতে ব্লাড টিস্যু হইতে পারে বা নার্ভাস টিস্যু হইতে পারে, এই লেয়ারটাকে বলা হচ্ছে সাবমিউকোসা। এবং এইখানে কিছু মাসেলের লেয়ার থাকে, এখানে কিছু স্মুথ মাসল দ্বারা এই লেয়ারটা গঠিত হয়। এটা স্মুথ মাসল দ্বারা যে লেয়ারটা তৈরি হয় বা স্মুথ মাসেলের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে মাসকুলারিস মিউকোসা। তোমরা নাম শুনে অনেকটা বুঝতে পারতেছো যে মাসকুলারিস মিউকোসা, যে মিউকোসাটা বা যে লেয়ারটা স্মুথ মাসেল দ্বারা গঠিত হয়েছে। তাহলে বৃত্তাকার পেশি স্তরের পরবর্তী যে স্তরটা, এই স্তরে মূলত কানেকটিভ টিস্যু থাকে, কানেকশন তৈরি, অনেক ব্লাড ক্যাপিলারিস থাকে, এখানে নার্ভাস টিস্যু থাকে এখানে। সো নার্ভাস টিস্যু বা ব্লাড ক্যাপিলারিজ যেটা মূলত কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত হয়েছে সেই স্তরটাকে মূলত বলা হচ্ছে সাবমিউকোসা। এবং সাবমিউকোসার মধ্যে মাসেল দ্বারা যে অংশগুলো গঠিত হয়েছে বা স্মুথ মাসেলের যে লেয়ারগুলো সেগুলোকে বলা হচ্ছে মাসকুলারিস মিউকোসা। তাহলে আমরা কয়টা স্তর পেলাম? সেরোসা পেলাম, অনুদৈর্ঘ্য বা বৃত্তাকার পেশি স্তর, মূলত এটা একটা স্তর, মানে মূলত এটা পেশি স্তর। তাহলে দুইটা পেলাম সেরোসা, এটা যদি আমি 1 নম্বর দিয়ে সেরোসা পেশি স্তরটা 2 নম্বর দিয়ে দেখাই, এবং এরপরে পেলাম আমরা সাবমিউকোসা। সো 3টা লেয়ার পেলাম। এরপরে পেলাম আমরা মাসকুলারিস মিউকোসা। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পাকস্থলীর প্রস্থচ্ছেদে আমরা কয়টা স্তর দেখতে পাই বা সর্ববাহিরের স্তরের নাম কি, বা বিভিন্ন রকম কোশ্চেন এখান থেকে হইতে পারে। এবার পাকস্থলীর সবচেয়ে ভিতরে যে স্তরটা, এই স্তরটাকে মূলত বলা হচ্ছে মিউকোসা স্তর বলা হয়, সবচেয়ে ভিতরের লেয়ার। এই ভিতরের লেয়ার জাস্ট তোমার বাসার ধরো যে একদম ভিতরে যে ওয়ালটা, সেই ওয়ালটাকে মূলত বলা হচ্ছে মিউকোসা, অর্থাৎ পাকস্থলীর একদম ভিতরে যে লেয়ারটা, এই লেয়ারটা অনেক ভাঁজ, বা এই লেয়ারের মধ্যে ভাঁজ আকৃতির অনেক অংশ দেখতে পাওয়া যায়, যেগুলো ভাঁজ হয়ে থাকে। এই অংশগুলোকে মূলত বলা হয় রুগী বলা হয়ে থাকে। একটু মনে রাখবা, এটার কাজ কি জাস্ট তোমাদেরকে আমি একটু স্মরণ করে দিই। ধরো যে তুমি একটা ছোট্ট ব্যাগ বা তোমার একটা হাত ব্যাগ বা যে কোনো ব্যাগ তুমি ভাঁজ করে রাখতে পারবা, বাট তুমি যখন এর ভিতরে কোনো কিছু প্রবেশ করাবা দেখবা ওটার আকার আকৃতি অনেক বেড়ে গেছে। ঠিক পাকস্থলীর এই স্তরটা রোগীর কাজগুলো জাস্ট সিমিলার, এটা ভাঁজ হয়ে অবস্থান করে, সংকুচিত বা প্রসারিত হওয়ার মতো ক্ষমতা এদের রয়েছে। যখন আমরা কোনো খাবার খাই বা আমাদের পাকস্থলীর মধ্যে কোনো কিছু প্রবেশ করায় তখন এটা প্রসারিত হয় এবং আমাদের পাকস্থলীর যে দৈর্ঘ্যটা এটা বৃদ্ধি পায়। সো এটা বুঝতেই পারতেছে রোগী, এই রোগীর মধ্যে
জাস্ট ক্ষুদ্র নলাকৃতির অনেক অংশ দেখতে পাবা রোগীর গায়ে গায়ে। সো রোগীর গায়ে ক্ষুদ্র নলাকৃতির যে অংশগুলো দেখতে পাওয়া যায় এই অংশগুলোকে মূলত বলা হয় গ্যাস্ট্রিক পিট। আমি যদি এই অংশটুকু আরো একবার জুম করি তাহলে জাস্ট আমি নোটসে দেখাই। জাস্ট এই অংশটা জুম করলে আমরা জাস্ট এরকম একটা অংশ পাবো। জাস্ট মিউকোসাস স্তরে যে ভাঁজ ভাঁজ অংশগুলো রয়েছে রোগী, তার মধ্যে নলাকৃতির যে অংশগুলোকে এই অংশগুলোকে মূলত বলা হয় গ্যাস্ট্রিক পিট। গ্যাস্ট্রিক পিট তোমরা কল্পনাও করতে পারবো না, আমাদের শরীরে অলমোস্ট 3.5 মিলিয়ন এই গ্যাস্ট্রিক পিট রয়েছে। সেই গ্যাস্ট্রিক পিট আসলে কি? এই গ্যাস্ট্রিক পিটের মধ্যে অনেকগুলো কোষ রয়েছে। আমি আরো একবার তোমাদের বলতেছি, যেটা হচ্ছে যেটা রোগী বা মিউকোসাস লেয়ারে ভাঁজ অবস্থায় যে মানে ভাঁজ করা যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলছি রোগী। সো এর মধ্যে টিউব আকৃতির বা নলাকৃতির যে অংশগুলো দেখতে পাওয়া যায় এগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। আর এই গ্যাস্ট্রিক পিটের মধ্যে অনেক রকমের কোষ রয়েছে। সো এই কোষগুলো একত্রিত হয়ে মূলত গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তৈরি করে। আর এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটাই মূলত গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে থাকে। জাস্ট তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, একটা গাছের দুটো সিস্টেম থাকে। গাছের আমরা উপরে যে অংশটুকু দেখতে পাই এই অংশটুকে বলে শুট সিস্টেম, আর গাছের নিচের দিকে যে অংশ এটাকে বলা হচ্ছে রুট সিস্টেম। সো গ্যাস্ট্রিক পিটটাকে তুমি রুট হিসাবে চিন্তা করো। এবার রুটের মধ্যে মানে গাছের শিকড়, সো এবার গাছের যে নিচের অংশ এটাই তো রুট সিস্টেম। তো গ্যাস্ট্রিক পিটটা একটা রুট সিস্টেমের মতো। এবার গাছের অনেকগুলো শিকড় বের হয়ে যায় না, একটা গাছে তো আর একটা শিকড় থাকে না, মানে ব্রাঞ্চ আকারে অনেকগুলো শিকড় বের হয়ে যায়। এই ব্রাঞ্চগুলি হচ্ছে মূলত গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। সো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি হয়, জাস্ট সাপোজ তুমি কলমের পিনটাকে যদি কল্পনা করো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তাহলে এর ভিতরে কি রয়েছে? কালি রয়েছে। কলমের ভিতরে কি কালি রয়েছে? সো এই পিন দিয়ে কি বের হবে? কালি বের হবে। সো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে জাস্ট অনুরূপ গ্যাস্ট্রিক জুস গুলো বের হয়। সো আমরা যদি জাস্ট একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে যদি আমরা জুম করে দেখি তাহলে জাস্ট টিউব আকৃতির এরকম স্ট্রাকচার পাবো যেখানে অনেকগুলো কোষ অবস্থান করবে। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি গ্ল্যান্ড কাকে বলে। আমি তোমাদের জন্য আরো একবার স্মরণ করে দিচ্ছি, যারা পূর্বের ক্লাসটা দেখোনি পূর্বের ক্লাসটা দেখে নাও, আমাদের প্লে লিস্টে পূর্বের ক্লাসগুলো পাবা। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যে কোনো গ্ল্যান্ড হচ্ছে যখন কোনো কোষের সমষ্টি কিংবা কোনো টিস্যু গুচ্ছ কিংবা কোনো অর্গান থেকে রাসায়নিক পদার্থ ক্ষরণ হবে, তখন সে কোষের সমষ্টি বা টিস্যু গুচ্ছগুলোকে বা কোষ গুচ্ছগুলোকে একত্রে বলা হবে গ্ল্যান্ড। তাহলে আমরা এখানে আলোচনা করতেছি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড নিয়ে। সো নিঃসন্দেহে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে অনেকগুলো কি থাকবে? অনেকগুলো কোষ থাকবে। সো সাধারণত গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে 4 ধরনের কোষ দেখতে পাওয়া যায়। সো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যে কোষগুলো দেখা যায় এগুলো এপিথেলিয়াল সেল দ্বারা এটা আবৃত থাকে। সো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে সবচেয়ে বেশি যে কোষটা দেখা যায় সেটা হচ্ছে মিউকাস কোষ দেখা যায়। জাস্ট যে কোষগুলো আমি এখন যে কোষগুলো দেখাচ্ছি অনেকটা এই কোষগুলো মিউকাস কোষ। সো মিউকাস কোষ মিউকাস সেল। সো মিউকাস সেলের ফাংশনটা কি হবে তোমরা নাম শুনে বুঝতে পারতেছো, এটা মিউকাস ক্ষরণ করবে। আচ্ছা, এবার বলো তো মিউকাসের ফাংশনটা কি বলতে পারবে কেউ? জাস্ট একটু মনোযোগ দাও। পাকস্থলী থেকে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, সেটা আমরা একটু পরে দেখতেছি কোথা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, এটা তোমরা জানো, আমরা একটু পরে আলোচনা করতেছি। বাহিরে বা বাজারে যে অ্যাসিডগুলো পাওয়া যায় এই অ্যাসিডগুলো খুব লো মাত্রার যে অ্যাসিডটা, এই অ্যাসিডও যদি আমাদের শরীরের কোথাও প্রবেশ করে বা শরীরের কোথাও লাগে, সাপোজ আমার হাত বা পায়ে কোথাও যদি একটু স্পর্শ হয়, তাহলে শুধু স্কিন না আমাদের মাংস ইভেন হাড্ডি পর্যন্ত পুড়ে যাবে। বাট পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অত্যন্ত শক্তিশালী অ্যাসিড, তোমরা জানো। এই শক্তিশালী অ্যাসিড বের হওয়ার পরেও কিন্তু আমাদের পেট পুড়ে যাচ্ছে না বা ওইরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে না। কেন হচ্ছে না? অনেকগুলো রিজন রয়েছে, তার মধ্যে মেন একটা রিজন হচ্ছে মিউকাস সেল। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডেরই এক প্রকার কোষ হচ্ছে মিউকাস কোষ। আর এই মিউকাস কোষটা মিউকাস নামক এক ধরনের পদার্থ নিঃসরণ করে আর কেমিক্যাল নিঃসরণ করে। এই মিউকাসটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ক্ষতি রয়েছে সেখান থেকে বডিকে রক্ষা করে। সো সবচাইতে ইম্পর্টেন্ট কোষ বা যে কোষটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই কোষটার নামই হচ্ছে মিউকাস কোষ। এটা মূলত উপর দিকে থাকে, অর্থাৎ
গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের একটু উপর দিকে এই কোষগুলো থাকে, আর এই কোষ থেকে মিউকাস ক্ষরণ হয়, আর এই মিউকাসই মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ক্ষতি সেখান থেকে আমাদের বডিকে হেফাজত করে বা বডিকে রক্ষা করে। এরপর এখানে আরো কিছু কোষ দেখতে পাওয়া যায়, যে কোষগুলোর সম্মুখ প্রান্ত অনেকটা ধারালো অবস্থায় থাকে। এই কোষগুলোকে বলা হয় প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ। পেরিফেরি থেকে প্যারাইটাল শব্দটা এসেছে মূলত, অর্থাৎ সাইডে বা প্রান্তের দিকে যে কোষগুলো থাকে এগুলোকে মূলত বলা হয় প্যারাইটাল কোষ। এর আরো একটি নাম হচ্ছে অক্সিনটিক সেল। এর অর্থ হচ্ছে এর যে সম্মুখ প্রান্ত, অর্থাৎ এখানে কাটার মতো বা স্পাইকের মতো অংশ থাকে, এজন্য এটাকে বলা হয় অক্সিনটিক সেল বা প্যারাইটাল কোষ। যে কোনো নামে তোমরা বলতে পারো। এগুলো থেকে পরীক্ষায় অ্যাডমিশনে, বিশেষ করে অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে। সো এই সেলের কাজটা কি? এই সেলের কাজটা হচ্ছে এইচসিএল অ্যাসিড নিঃসরণ করা। সো এইচসিএল অ্যাসিডের কাজটা কি তোমরা জানো? আমাদের শরীরের ভিতরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো রয়েছে কিংবা খাবার হজম হওয়ার জন্য এইচসিএল অ্যাসিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড শুনলে আমাদের মাথায় যে সর্বপ্রথম যে কথাটা মনে হয় যে এটা হচ্ছে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, আর এটা যখনই আমাদের পেটে যখন খাবারটা প্রবেশ করে তখনই এইচসিএল অ্যাসিডটা নিঃসরণ হয়। এই কারণে দেখবা ডাক্তাররা সবসময় তোমাদেরকে সাজেস্ট করে যে খাবার পর সাথে সাথে যাতে করে তুমি শুয়ে না পড়ো। তাহলে কি হবে, তুমি যখন খাবার পর যখন শুয়ে পড়তেছো, তো হরিজন্টাল ভাবে যখন তুমি অবস্থান করতেছো, তখন তোমার পাকস্থলী থেকে এইচসিএল অ্যাসিডটা উপর দিকে উঠে চলে আসে, অর্থাৎ বুকের দিকে উঠে চলে আসে। তখন কিন্তু বুক জ্বালা পড়া হয় বা গ্যাস্ট্রিকের প্রবলেম আমরা যেটা বলে থাকি, সেটা কিন্তু এখান থেকে হয়ে থাকে। তাহলে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড নিয়ে আলোচনা করতেছিলাম। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অবশ্যই এখানে অনেকগুলো কোষ পাবো। এর প্রথম যে কোষের কথা আমরা বললাম, উপরের দিকে যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে মিউকাস সেল, অনেক বেশি পরিমাণে থাকে। আর মিউকাস সেল থেকে মিউকাস নিঃসরণ হয়, যেটা এইচসিএল অ্যাসিডের যে ক্ষতিকারক দিক সেখান থেকে আমাদের বডিকে রক্ষা করে। এরপর আরো কিছু স্পেশাল টাইপের কোষ আমরা এখানে দেখতে পাবো, যেগুলোকে প্যারাইটাল কোষ বা অক্সিনটিক সেলও আমরা নাম দিচ্ছি। এই সেলের কাজটা হচ্ছে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করা। আরো একটা খুব গুরুত্বপূর্ণ সেল, আরো একটা গুরুত্বপূর্ণ কোষ ফাঁকে ফাঁকে বা মাঝে মাঝে অবস্থান করে। সাপোজ এখানে একটা গুরুত্বপূর্ণ সেল অবস্থান করে, যে সেলগুলোর নাম হচ্ছে পেপটিক সেল বা জাইমোজেনিক সেল। জাইমোজেনিক সেল এর আরো একটা নাম হচ্ছে পেপটিক সেল। আর এই পেপটিক সেলের কাজ হচ্ছে এই পেপসিনোজেন নামক এনজাইম নিঃসরণ করে। পেপসিনোজেন। সো পেপসিনোজেনের ফাংশনটা কি? তোমরা যখন পাকস্থলীতে খাবার যখন পরিপাক ক্রিয়াটা বর্ণনা করবো তখন আরো ডিটেলস এটা বলবো। মূলত পেপসিন নামক যে খাবারগুলো রয়েছে খাবারটাকে ভাঙতে এটা সাহায্য করে এই সেলটা। মূলত এই সেলটাকে প্রধান সেল বলা হয় কারণ আমাদের মেন অংশটা, এই অধ্যায়ের মেন কাজটাই তো পরিপাক করা। আমরা তো পড়তেছি পরিপাক, সো খাবারগুলোকে তো ভেঙে পরিপাক করতে হবে। সো প্রোটিনগুলোকে ভাঙতে হবে, কার্বোহাইড্রেটগুলোকে ভাঙতে হবে, লিপিডগুলোকে ভাঙতে হবে। সো প্রোটিনগুলোকে ভাঙার জন্য যে এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ পাকস্থলীতে পাওয়া যায়, সেই এনজাইমটাই হচ্ছে মূলত পেপসিনোজেন এনজাইম। আর এই এনজাইমটাই নিঃসরণ করে পেপটিক সেল, যেটা মূলত গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি 3 রকমের সেল দেখলাম: মিউকাস সেল, প্যারাইটাল সেল, জাইমোজেনিক সেল বা পেপটিক সেল। এছাড়াও আরো একটা সেল মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, আর্জেন্টাফাইন সেল, যেটা এই সেলটাও মাঝে মাঝে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ক্ষেত্রে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে দেখতে পাওয়া যায়। সো এই ছিল আজকের ক্লাস। মোটামুটি আমরা সর্বপ্রথম আমরা জানলাম পাকস্থলীর অবস্থান সম্পর্কে এবং পাকস্থলীর কয়টা অংশ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা জানলাম। দেন পাকস্থলীর যদি আমরা লম্বচ্ছেদের যদি কথা বলি, আমি আরো একবার তোমাদেরকে স্লাইডটা দেখিয়ে দিচ্ছি। সো সবচেয়ে বাইরের স্তরটা সেরোসা, এরপর পেশিস্তর রয়েছে দুইটা, মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা রুগী, এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক পিট। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। এই বিষয়গুলো থেকে যেভাবে পরীক্ষায় বড় প্রশ্ন আসতে পারে, ঠিক তেমনি ছোট প্রশ্ন, বিশেষ করে অ্যাডমিশন অনেক প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। সো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে প্যানক্রিয়াজ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।